হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি যেটা ক্লাস 10-এর বায়োলজি চ্যাপ্টার 6, যেখানে লাইফ প্রসেস বলে একটা চ্যাপ্টার ছিল, যেখানে জীবনের প্রক্রিয়াসমূহ তার ফার্স্ট পোর্শনটা কমপ্লিট করেছি আমরা। সেটা হলো নিউট্রিশন আগের ভিডিওতে। আজকের ভিডিও হলো রেসপিরেশন, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এর পরের টপিক এই ওই মানে একটাই চ্যাপ্টারের আরেকটা টপিক থাকবে, যেটা হলো ট্রান্সপোর্টেশন, আর তারপরে থাকবে এক্সক্রিশন। টোটালি অ্যাকচুয়ালি হিউম্যান ফিজিওলজির যে পোর্শনটা টোটালটাই এখানে পার্ট পার্ট করে আমরা একটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে, সেটা আমরা পার্ট পার্ট করে দেখছি। তো তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। লেটস স্টার্ট। তো প্রথমে চলে আসছে যে রেসপিরেশন বলতে কী বোঝায়, যে আগের চ্যাপ্টারে আগের অধ্যায়ে আমরা দেখেছি সেটা জীবের পুষ্টি সম্পর্কে দেখেছি। তো এই পুষ্টি প্রক্রিয়া চলাকালে যে খাদ্যবস্তু গৃহীত হয় এবং তা বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি যোগান দেয়, এবং যেগুলো কোষগুলো ব্যবহৃত হয়, এবং এই যোগান দিতে কোষগুলোতে ব্যবহৃত হয়। তো বৈচিত্র্যময় জীবগুলো এই কাজটা বিভিন্ন উপায়ে সম্পন্ন করে। কিছু জীব গ্লুকোজকে সম্পূর্ণরূপে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত করার জন্য অক্সিজেনকে ব্যবহার করে থাকে। আবার কিছু কিছু জীব অক্সিজেনের প্রয়োজন হয় না, এরা অন্য জৈবনিক পথগুলোকে বেছে নেয়। তো এই সব ক্ষেত্রেরই প্রথম ধাপে একটা 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ অণু আছে, যেটা ভেঙে গিয়ে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ অণু ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে থাকে, এবং এই প্রক্রিয়াটাকে কোষের সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। আর পরবর্তী পাইরুভিক অ্যাসিডটা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, এবং এই প্রক্রিয়াটা সন্ধানকালে ইস্টের মধ্যে ঘটে থাকে। তাহলে যেহেতু এই প্রক্রিয়াটা বায়ুর অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাহলে যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে সেটা যখন সাইটোপ্লাজমে ঘটছে, যেটা অক্সিজেন অনুপস্থিতিতে ঘটছে সেটা ওই ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তো এই প্রক্রিয়াটা বায়ুর অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাই একে অবাত শ্বসন প্রক্রিয়া বলা হয়ে থাকে। এখন এই অবাত শ্বসন প্রক্রিয়াতে কি হয়ে থাকে, যে অক্সিজেনের সহায়তা এরা, এবং অক্সিজেনের সহায়তায় পাইরুভিক অ্যাসিডের ভাঙন কোষের মাইটোকন্ড্রিয়াতে অ্যাকচুয়ালি ঘটে থাকে। তো এই প্রক্রিয়াটা 3টে কার্বন বিশিষ্ট মানে পাইরুভিক অ্যাসিডকে ভেঙে সেটা 3 কার্বন বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে থাকে, এবং এই বিক্রিয়াতে উৎপন্ন অন্যান্য উপজাত বস্তুগুলো হলো জল। যেহেতু এই প্রক্রিয়াটা বায়ুর অক্সিজেন উপস্থিতি ঘটে, তাকে বলা হয় সবাত শোষণ। তাহলে অবাত শোষণ আমরা কি বললাম? অবাত শোষণ বলা হয় যে যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে, আর যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে তাকে বলা হয় সবাত শোষণ। তো এই সবাত শোষণ এবং অবাত শোষণে কিন্তু শক্তির পরিমাণটা, যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার পরিমাণটা কিন্তু টোটালি আলাদা। আলাদা বলতে তার শক্তির পরিমাণটাই টোটালি আলাদা। সেই জন্য সবাত শ্বসন প্রক্রিয়াতে যে পরিমাণে শক্তি উৎপন্ন হয়, অবাত শ্বসন প্রক্রিয়াতে শক্তির পার্থক্য দেখা যায়। তো এই সবাত প্রক্রিয়াতে মুক্ত শক্তি অবাত প্রক্রিয়ার মুক্ত তুলনায় অনেকটাই বেশি হয়। তাই মাঝে মাঝে কি হয় যে এই যখন আমাদের পেশিগুলো অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তখন এটা একটা বিক্রিয়া পথে পাইরুভিক অ্যাসিডের ভাঙন ঘটে, এবং সেই পথে পাইরুভিক অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। সেই জন্য আমাদের পেশি ক্লান্তি হয়। আবার ল্যাকটিক অ্যাসিড হলো 3 কার্বন বিশিষ্ট হয়ে থাকে, তাই তাৎক্ষণিক কোনো কাজ করার সময় আমাদের পেশিগুলোতে ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হয়, আমাদের পেশি আক্ষেপ বা ক্র্যাম্পস ঘটে। তো খানিকটা বিশ্রাম নিলে সেই ক্র্যাম্পসটা সরে যায়। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে পরিমাণে খাদ্য আমরা গ্রহণ করলাম, এই যে এখানে যে জীব গ্লুকোজকে সম্পূর্ণভাবে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত করে, তাহলে এই যে গ্লুকোজ আছে সেটা সাইটোপ্লাজমে ভাঙছে, সাইটোপ্লাজমে ভেঙে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এই যে টোটাল প্রক্রিয়াটাকে তাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পরে কি হয়, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যখন এই প্রক্রিয়াটাই হলো গ্লাইকোলাইসিস, এবং এরপর পাইরুভিক অ্যাসিডটা সবাত শ্বসন প্রক্রিয়াতে ভেঙে যতক্ষণে যে পাইরুভিক অ্যাসিড যেটা ভাঙছে সেটা সবাত শ্বসন প্রক্রিয়াতে ভাঙছে অক্সিজেনের উপস্থিতিতে। সবাত শ্বসন প্রক্রিয়া ভাঙছে ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে যখন ভাঙছে, তখন সেটা ভেঙে অক্সিজেনের উপস্থিতি যখন ঘটছে, তখন এটাকে বলা হয় ক্রেবস চক্র। এটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। এইটাকে বলা হয় ক্রেবস চক্র, বলা হয় ক্রেবস সাইকেল। এটা ঘটে থাকে মাইটোকন্ড্রিয়াতে। আর যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে আমাদের পেশি কোষে ঘটে, তাকে এবং এই বলা হয় সন্ধান প্রক্রিয়া। অক্সিজেনের অনুপস্থিতিতে আমাদের পেশি কোষে ঘটে, একে বলা হয় সন্ধান প্রক্রিয়া। এখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং তার সাথে শক্তি। তাহলে এই 6 কার্বনটা ভেঙে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলা হয় সন্ধান, বলা হয় ফার্মেন্টেশন প্রসেস। আর এই যে ইথানলে অক্সিজেন অনুপস্থিতিতে
এটাও হচ্ছে সন্ধান প্রক্রিয়া, বাট এটা ইস্টে ঘটছে এবং এটাও অবাধ শোষণ, এটা অক্সিজেন ছাড়া, এটা এক ধরনের অবাধ শোষণের মধ্যে পড়ে। তাহলে এটা সবাধ শোষণ প্রক্রিয়া এটা। বাকি দুটো অবাধ শোষণ, তার মধ্যে একটা সন্ধান প্রক্রিয়া। সন্ধান প্রক্রিয়ার মধ্যে অক্সিজেনের অভাবে ঘটছে, আমাদের পেশি কোষে ঘটছে, যেটা 3 কার্বনযুক্ত কার্বন ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন করছে। আর যেটা অক্সিজেন অনুপস্থিতিতে ইস্টে ঘটছে অবশোষণ প্রক্রিয়া, সেখানে কি হচ্ছে 2 কার্বনযুক্ত ইথানল এবং 1 কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস জল এবং শক্তি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে কোষীয় শোষণকালে মুক্ত শক্তি তৎক্ষণাৎ এটিপি অণু দ্বারা ব্যবহৃত হয়। তার মানে কি বললাম এখান থেকে আমরা? প্রথমে গ্লাইকোলাইসিস এলো, গ্লাইকোলাইসিসটা ঘটছে কোথায়? সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস ঘটে এই যে সাইটোপ্লাজম, এরপরে ঘটছে ক্রেবস চক্র, মাইটোকন্ড্রিয়া ঘটছে, এটা সবাধ শোষণ প্রক্রিয়া। আবার অবাধ শোষণ প্রক্রিয়া ল্যাকটিক অ্যাসিডে সন্ধান, অবাধ শোষণ প্রক্রিয়ার মধ্যে আবার সন্ধান প্রক্রিয়ায় অক্সিজেনের অভাবে ঘটছে পেশি কোষে, আর ইস্টে অক্সিজেনের উপস্থিতি ইথানল উৎপন্ন হচ্ছে। ব্যাস এখান থেকে মোটামুটি আমরা টোটাল টপিকটা বুঝতে পারলাম। আর কোষীয় শোষণকালে মুক্ত শক্তি এটিপি অণু সংশ্লেষে ব্যবহৃত হয়। এখন এই এটিপি কোষের অন্যান্য সমস্ত ক্রিয়াকলাপে জ্বালানি ভাঙনের রূপে কাজ করে। এই প্রক্রিয়ায় এটিপির ভাঙনের ফলে নির্দিষ্ট পরিমাণ শক্তির মুক্ত ঘটে, যা পেশি কোষে সংগঠিত তাপগ্রাহী বিক্রিয়াগুলো চালনা করতে পারে। এখন এটিপি ফুল নেম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপির নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো বেশিরভাগ কোষীয় প্রক্রিয়াগুলোর জন্য এনার্জি কারেন্সি দরকার হয়, যেটাকে বলা এটিপি। এখন এই শ্বসন প্রক্রিয়া চলাকালে মুক্ত শক্তি এডিপি, সেটা অজৈব ফসফেট থেকে এটিপি অণু তৈরি করতে ব্যবহৃত হয়। এখন এডিপি প্লাস ফসফেট থেকে উৎপন্ন হচ্ছে এডিপি মাইনাস ফসফেট ইজ ইকুয়াল টু এটিপি। তো কোষে সংগঠিত এই তাপগ্রাহী প্রক্রিয়াগুলো, মানে যেটাকে তাপ গ্রহণ করছে, সেখানে চালানোর জন্য বিক্রিয়াগুলোকে চালানোর জন্য ব্যবহার করা হয়। যখন এটিপির প্রান্তীয় ফসফেট বন্ধনীগুলো জলের উপস্থিতিতে ভেঙে যায়, তখন 30.5 কিলোজুল মোল সমতুল্য শক্তির মুক্তি ঘটে। এখন ব্যাটারি, যেটা বলা হয় যে এই যান্ত্রিক শক্তি এবং আলোক শক্তি, তড়িৎ শক্তি এবং অন্যান্য প্রভৃতি ক্ষেত্রে যেমন আমাদের ব্যাটারির এনার্জি কাজে লাগে, তেমনই আমাদের পেশি সময় সংকোচন, প্রোটিন সংশ্লেষ, স্নায়ুস্পন্দন প্রভৃতির জন্য এটিপি কাজে লাগে। তাহলে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়, শক্তিভূত হয়ে উৎপন্ন করে এটিপি। শ্বসন প্রক্রিয়া চলাকালে মুক্ত শক্তি এডিপি এবং অজৈব ফসফেট থেকে এটিপি তৈরি হয়। এটিপি নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যেহেতু সবাধ শ্বসন প্রক্রিয়াতে পথটা অক্সিজেনের উপর ডিপেন্ডেবল, তাই বায়ুজীবী জীবগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের প্রবেশটাকে সুনিশ্চিত করা প্রয়োজন বায়ুজীবী জীবগুলোতে। এখন যে উদ্ভিদ দেহে পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। এখন বৃহৎ কোষান্তর স্থানগুলোতে সব কোষগুলো বায়ুর সংস্পর্শে থাকাটা সুনিশ্চিত করে, তাই এই স্থানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, তাহলে যে উদ্ভিদ দেহে পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে থাকে এবং বৃহৎ কোষান্তর স্থানগুলো সব কোষগুলোর বায়ুর সংস্পর্শে থাকাটাকে সুনিশ্চিত করে। এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদানটা সম্পন্ন হয়ে থাকে, তো এই গ্যাসগুলো কোষের ভিতরে প্রবেশ করতে পারে বা কোষ থেকে বেরিয়ে যেতে পারে, এবং ব্যাপনের অভিমুখে পরিবেশীয় অবস্থা এবং উদ্ভিদের প্রয়োজনের উপর নির্ভর করে রাত্রিবেলা সালোকসংশ্লেষ ঘটে না, তখন মুখ্য বিনিময় প্রক্রিয়াটা চলতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের নির্গমন ঘটে। অর্থাৎ বলা যেতে পারে এটাই যে কার্বন ডাইঅক্সাইডের ম্যাক্সিমাম নির্গমনটা কিন্তু রাত্রেবেলা হয়ে থাকে। সেই জন্য বলা হয় যে রাত্রেবেলা গাছের তলায় থাকতে বারণ করা হয়, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইডের ডেন্সিটি বেড়ে যায়। আর দিনের বেলা শোষণ করে কার্বন ডাইঅক্সাইড সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যবহৃত হয়। তো দিনের বেলায় উদ্ভিদ দেহ থেকে বাইরে কোনো কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয় না, যা হয় রাত্রেবেলা হয়। এই পরিবর্তে এই সময় মুখ্য উপাদান হলো অক্সিজেন। সেই জন্য দিনের বেলায় গাছ থেকে অক্সিজেন মুক্ত হয়, বাট রাত্রেবেলা গাছ থেকে কার্বন ডাইঅক্সাইড মুক্ত হয়ে থাকে। এখন প্রাণীদেহে পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করার জন্য এবং দেহে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বার করার জন্য বিভিন্ন অঙ্গের উদ্ভব ঘটেছে। তো স্থলজ প্রাণীরা বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনের সাথে শ্বাসকার্য চালাতে পারে, এবং জলজ প্রাণীদের ক্ষেত্রে এই কাজে দ্রবীভূত অক্সিজেনটা ব্যবহৃত হয়ে থাকে। তো সেক্ষেত্রে যেহেতু বায়ুতে উপস্থিত অক্সিজেনের তুলনায় জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাই স্থলজ জীবেদের শ্বসনের হারের তুলনায় জলজ জীবেদের শ্বসনের হার অনেকটা দ্রুত হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে এলো।
এখন মাছ এদের মুখছিদ্রের সাহায্যে জল গ্রহণ করে এবং জলকে সবেগে ফুলকায় পাঠায়, সেখানে জলে দ্রবীভূত অক্সিজেন রক্তে গৃহীত হয়। ওকে, এখন এই স্থলজ জীবেরা ব্যাপারটা, স্থলজ জীবেদের ক্ষেত্রে যেহেতু শ্বসনের হারটা জলজ জীবেদের তুলনায় অনেক কম, স্থলজ জীবেরা শ্বসনের জন্য বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেনকে ব্যবহার করে। এখন এই অক্সিজেন বিভিন্ন প্রাণীতে বিভিন্ন অঙ্গ দ্বারা শোষিত হয়। এইসব অঙ্গগুলোতে এমনকি একটা গঠন থাকে যা প্রাণীটার অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে বৃদ্ধি করে। যেহেতু এই পৃষ্ঠতলের মধ্য দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে, তাই তলটা অত্যন্ত সূক্ষ্ম এবং পলকা হয়ে থাকে। এই তলটা সুরক্ষিত থাকার প্রয়োজনে সাধারণত দেহের ভিতরে অবস্থান করে এবং বায়ু পরিবহনের জন্য কিছু পথের প্রয়োজন হয়। এছাড়া যে অঞ্চলে অক্সিজেন শোষিত হয় সেখানে বায়ু পরিবহন এবং বায়ু নির্গমনের একটা পদ্ধতি বর্তমান। যেমন আমরা মানুষের ক্ষেত্রে কি করে থাকি, নাসারন্ধ্রের মাধ্যমে দেহের মধ্যে অক্সিজেন প্রবেশ করে বা বায়ু প্রবেশ করে, এবং নাসার রন্ধ্রের মধ্যে দিয়ে প্রবাহিত বায়ু নাসাপথের আকারে সূক্ষ্ম রোম দ্বারা পরিস্রাবিত হয়। পথটা মিউকাস থাকে, যা ওই স্থান থেকে বায়ু গলদেশের মধ্য দিয়ে চলে যায় ফুসফুসে। এখন গলদেশে তরুণাস্থি নির্মিত বলয় থাকে, যাকে বলা হয় কার্টিলেজ, সেই জন্য বায়ুপথটা চুপসে যায় না। তো এই যে এখানে প্রসেসটা দেখানো হলো, যেখানে বলা হচ্ছে যে এই যে প্রসেসের মধ্যে রয়েছে যে মানুষের প্রথমে বায়ুথলি, শ্বাসযন্ত্র, একজোড়া ফুসফুস, কী কী বর্তমান থাকে সাত রকমের যে শ্বাসযন্ত্র হিসেবে, মানুষের শ্বাসযন্ত্র হিসেবে প্রথমে নাসাপথ দিয়ে যাচ্ছে, যে ঠিক মুখবিবর, গলবিল, ষড়যন্ত্র বা ল্যারিংস বলা হয়, বলা হয়। তারপরে চলে আসছে ট্রাকিয়া, তারপরে চলে আসছে শ্বাসনালী, তারপরে চলে আসছে তরুণাস্থি নির্মিত বলয় কার্টিলেজ, আর তারপরে চলে আসছে যেরকমের ওই ল্যারিংসকেই অ্যাকচুয়ালি কিন্তু ভয়েস বক্স বলে, যেটা অ্যাকচুয়ালি ফ্যারিংস। তার প্রথমে যদি এরকম স্ট্রাকচার দেখা যায়, প্রথমে আসবে ফ্যারিংস, তারপরে আসবে ল্যারিংস, তারপরে আসবে ল্যারিংস। একজোড়া এর মধ্যে ফুসফুসের মধ্যে একজোড়া ফুসফুস, একজোড়া ব্রঙ্কাস, একটা ট্রাকিয়া। এখানে বলা হচ্ছে ওয়ান পেয়ার লাংস থাকছে টোটাল এই সিস্টেমের মধ্যে, ওয়ান পেয়ার লাংস, ওয়ান পেয়ার ব্রঙ্কাস, ওয়ান ট্রাকিয়া, ল্যারিংস, গ্লটিস, তারপর নাসাপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে যেটা এর মধ্যে যেটা পড়ছে যে বায়ু যে পথ দিয়ে ভিতরে ঢোকে আমাদের শ্বাসতন্ত্রে, তার মধ্যে পড়ছে ফ্যারিংস, এটা দিয়ে বেশি কোশ্চেন আসে, তারপর ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর কিন্তু ট্রাকিয়া। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা দেখব যে ফুসফুসের ভিতরে শোষণ পথটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর নালিকায় বিভক্ত হয়। যেমন এর মধ্যে রয়েছে, এই বায়ুথলির মধ্যে রয়েছে ক্লোম শাখা এবং উপক্লোম শাখা। ক্লোম শাখা হলো এইটা, তার তলায় রয়েছে উপক্লোম শাখা, তার মধ্যে রয়েছে বায়ুথলি, উপক্লোম শাখার উপরে রয়েছে বায়ুথলি, আর তার তো এছাড়া তো পাঁজর রয়েছে। যাই হোক, তো বলতে হবে যে ক্ষুদ্র বেলুনের ন্যায় গঠনগুলোকে বলা হয় বায়ুথলি বা অ্যালভিওলাই বলা হয়। এক বছরে অ্যালভিওলাইগুলো যে পৃষ্ঠতলে সৃষ্টি করে তাকে গ্যাসীয় আদান প্রদানে সাহায্য করে। বায়ুথলির প্রাচীরগুলোতে রক্তবাহগুলোর উপর একটা বিস্তৃত জালক থাকে। তো পূর্ববর্তী শ্রেণীতে আমরা দেখেছি যে আগের ক্লাসে দেখেছি যে শ্বাসবায়ু যখন গ্রহণ করি তখন আমাদের পাঁজরগুলো উপরের দিকে উত্তোলিত হয়, যে আমাদের ডায়াফ্রাম থাকে, যেটাকে বলা হয় এই যে পোর্শনটা ডায়াফ্রাম বলা হয়, এই যে পোর্শনটা হলো ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা কী হয়েছে, ডায়াফ্রামটা উপরের দিকে উত্তোলিত হয়। তারপরে কি হয় যে উত্তোলিত হওয়ার পর এবং তখন আমাদের কি হয়, এই মধ্যচ্ছদায় চাপ তৈরি হয়, বক্ষগহ্বর টপে কিন্তু বড় হয়, ফুসফুস বায়ু টেনে নেয় এবং প্রসারিত বায়ু বায়ুথলিকে পূর্ণ করে এবং দেহ থেকে নির্গমনের জন্য কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে দেহের বাকি অংশ থেকে ফুসফুসে বায়ুথলিতে আসে এবং দেহের সব কোষে পরিবাহিত হয় এবং ফুসফুসে বায়ুথলিতে বায়ু উপস্থিত অক্সিজেন বায়ুথলির রক্তবাহ স্থিত রক্তে যখন প্রবেশ করে তখন শ্বাসক্রিয়া চলাকালে ফুসফুসে বায়ু শ্বাসচক্র চলাকালে যখন বায়ু ফুসফুসে প্রবেশ করে, ফুসফুস থেকে বেরিয়ে যায়, তখন কিছু পরিমাণ বায়ু অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট যে পরিমাণে বায়ু থেকে যায়
এবং যাতে অক্সিজেন শোষণ করে এবং ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য যথেষ্ট সময় পায়। যখন প্রাণীগুলোকে দেহের আকার যখন প্রাণীগুলোর দেহের আকার যখন প্রাণীগুলোর দেহের আকার বড় হয়, মানে তখন তাদের ব্যাপন চাপের সাহায্যে দেহের সব অংশে অক্সিজেন সরবরাহ হতে পারে না। তো পরিবর্তে শ্বাসরঞ্জকগুলো ফুসফুসস্থিত বায়ু থেকে অক্সিজেনকে গ্রহণ করে এবং সেটা দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছে দেয়, এবং এই কলাগুলোতে এই রক্তবাহিত অক্সিজেন না পৌঁছানো পর্যন্ত অক্সিজেনের ঘাটতি থাকে। তাই মানুষের ক্ষেত্রে শ্বাসরঞ্জকটা হলো হিমোগ্লোবিন, যার অক্সিজেনের প্রতি অত্যন্ত আসক্তি বেশি থাকে। তাই এই শ্বাসরঞ্জকটা লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে এবং অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড জলে অধিকতর দ্রাব্য হয়। কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তের মধ্য দিয়ে প্রধানত দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। এটা কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে পড়ছে জাস্ট। এবং এরপরে যেটা আমরা দেখবো, এখানে একটা ইম্পর্টেন্ট বক্স রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি যে ওই ধূমপান স্বাস্থ্যের পক্ষে কেন ক্ষতিকারক বলা হয়, কারণ এতে কী হয় যে আমাদের শ্বাসনালীর মধ্যে যে সিলিয়াগুলো থাকে, সেগুলো কী হয়, সেগুলো আমাদের জীবাণু এবং ধুলোবালি ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে। কিন্তু ধূমপানের ফলে এই সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়, তারপরে সর্দি কাশি সংক্রমণ, এমনকি ফুসফুসে ক্যান্সার ঘটতে পারে। ঠিক আছে, তাহলে মেন কারণ কী হলো, সিলিয়া এখান থেকে হয়ে গেল। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো যে বায়ুথলির পৃষ্ঠতল যদি প্রসারিত করা হয়, দেখা যাবে সেটা 80 মিটার স্থান দখল করে। 80 মিটার মানে একটা হিউজ এরিয়া। তো আমাদের দেহের পৃষ্ঠতলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অক্সিজেন পরিবহন হতো মোটামুটি একটা যদি হিসাব করা যায়, তাহলে দেখা যাবে যে এখনও অক্সিজেন পৌঁছাতে 3 বছর সময় লাগতো, যদি অক্সিজেন যদি ওই প্রক্রিয়ার মাধ্যমে হতো, অক্সিজেন পরিবহন যদি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হতো। যাই হোক, তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তার মধ্যে হলো যেটা যে ওই বায়ুথলিতে অবস্থিত হওয়ার জন্য যে কিছু কিছু প্রাণী, যেমন তাদের শ্বাস অঙ্গগুলো মানে কেমন কেমন হয়ে থাকে, তাদের শ্বাস প্রশ্বাসের বিশেষ করে যে অঙ্গগুলো থাকে তার মধ্যে পড়ছে, যেমন যে অ্যামিবা, যে এর দেহতল অ্যামিবা, যেমন এখানে যদি আমরা বলি যে অ্যামিবা প্রথমে চলে আসছে, অ্যামিবা, স্পঞ্জ হাইড্রা, এদের অ্যাকচুয়ালি শ্বাস অঙ্গ হিসাবে কাজ করে থাকে কে, দেহতল। অ্যামিবা স্পঞ্জ, এদের ক্ষেত্রে কাজ করে থাকে এদের দেহতলটা। এটা যদি আমরা 1 নম্বর ধরি, 2 নম্বরে থাকবে কেঁচো যোগ, এদের ক্ষেত্রে দেহত্বক। কেঁচো যোগ, এদের ক্ষেত্রে দেহত্বক। 3 নম্বরের মধ্যে থাকছে যেমন মাকড়সা, কাঁকড়া বিছে, এদের ক্ষেত্রে বুকলাং। এগুলো কমন কিছু জিনিস, যেগুলো মাকড়সা, কাঁকড়া বিছে, এদের ক্ষেত্রে বুকলাং। এদের ক্ষেত্রে বুকলাং বা বলা হয় পুস্তক ফুসফুস। চিংড়ি রাজকাঁকড়ার ক্ষেত্রে বকগিল। চিংড়ি রাজকাঁকড়ার ক্ষেত্রে বকগিল। যেমন ব্যাঙাচির ক্ষেত্রে কি হতে পারে, ব্যাঙাচির ক্ষেত্রে যেরকম যে বহিঃফুলকা। আর এমনি পাখি তো ফুসফুস বায়ুথলি তো আছেই, সে মোটামুটি এই শাসঙ্গগুলো মনে রাখলেই হবে, এবং এটা টাইপের কোশ্চেন মোটামুটি এরকমই আসে। তো শ্বসনের উপরে আমরা মোটামুটি যা পড়লাম, এর মধ্যে এখানে এই অপশানগুলো, এখানে টপিকগুলো আসছে যে কোনটার পরে কোনটা। যেমন আগে ফ্যারিংস না আগে ল্যারিংস, এটা নিয়ে খুব গন্ডগোল করে, যে গলবিল আর এই কমন হিসেবে কাজ করছে এইটা, গলবিল আর শ্বাসনালীর এই জায়গাটা, মানে একটা কমন হিসেবে কাজ করছে, এটা ফ্যারিংস।
ফ্যারিংসটা অ্যাকচুয়ালি কমন হিসেবে কাজ করে, মানে ওটা দিয়ে অ্যাকচুয়ালি শ্বাসবায়ুও যায় আর খাবারও যায়, এরম ব্যাপার আর কি। তো সেটা অ্যাকচুয়ালি কমন হিসেবে কাজ করে থাকে। আর যদি বলে লাংসে কত কত সেল থাকে, লাংসে যদি বলে কত সেল থাকে, লাংসে সেল থাকে যেরকম 300 মিলিয়ন মতো সেল থাকে। আর ইয়েতে মনে হয় সম্ভবত অ্যালভিওলাইতে 600 মিলিয়ন মতো। অ্যালভিওলাই অ্যালভিওলাইতে থাকে 600 মিলিয়ন, আর লাংসে থাকে যেরকম হয়েছে 300 মিলিয়ন। এরকম নাম্বার অফ সেলস থাকে। এবং এখান থেকে কোশ্চেন্স বলতে গেলে এই টাইপেরই কোশ্চেন্স দেবে যে 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 কোনটার পর কোনটা, মানে মানুষের এতে শ্বাস প্রশ্বাসে সাহায্যকারী অঙ্গগুলোর মধ্যে কোনটা কোনটা কাজ করে, কোনটার পর কোনটা অ্যাকচুয়ালি কাজ করে, যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা বা শ্বাস প্রশ্বাস বের করা এর ক্ষেত্রে। তো মোটামুটি আমরা আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। তো এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডিতে এই চ্যাপ্টারগুলো তো মানে সায়েন্সে যেহেতু 25 নম্বর আছে, বিশেষ করে গ্রুপ ডিতে, এনটিপিসিতেও তো জিকের পোর্শনটা অনেকটা বেশি, তাই টোটালটা কভার করতে আমরা পারবো আশা করি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। এই লাইভ প্রসেসের পরের টপিকগুলো, বিশেষ করে এই যে এটা পরিবহন যেটাকে বলে ট্রান্সপোর্টেশন, ব্লাড রিলেটেড ব্যাপার স্যাপারগুলো, সেগুলো আমরা দেখব। আপাতত এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।